What about brainstorming? Did I talk about brainstorming? Yes. We discussed brainstorming. Can you recall? Brainstorming করেছি না? হ্যাঁ, so brainstorming এ কি পড়েছি? Sorry? Teacher. হ্যাঁ, টিচার করেছি, দেন ক্লাস্টার মাইন্ড ম্যাপ করেছি, রাইট? সো ওগুলো হলো প্রি রাইটিং টেকনিক্স। আমরা যেটা করেছি ব্রেইনস্টর্মিং বা ক্লাস্টারিং, টিচার, এই জিনিসগুলো মোস্ট অফ দ্য টাইম আমরা ব্রেইনস্টর্মিংয়ের ক্ষেত্রে বা প্রি রাইটিংয়ের স্টেজে করি। প্রি রাইটিং স্টেজ মানে কি? বিফোর ইউ অ্যাকচুয়ালি রাইট, ওকে? কোনো কিছু লেখার আগে আমরা একটা প্ল্যানিং করি, ঠিক আছে? বাট মোস্ট অফ ইউ গাইজ আর প্ল্যানিং লাইক ওকে, একটা র্যান্ডম কিছু আইডিয়া মাথায় আসে, ইউ জাস্ট স্টার্ট রাইটিং। ইউ ডোন্ট টেক এনাফ টাইম টু প্রিপেয়ার ইউর সেলফ অর টু প্রিপেয়ার আ প্ল্যান ফর দি রাইটিং। এটার মানে হচ্ছে যখনই আপনি কোনো কিছু লিখবেন সেটার আগে আপনার একটা প্রপার প্ল্যান থাকা উচিত, ঠিক আছে? আপনার আইডিয়াস অনেক আসে একটা টপিক পেলে, আই থিঙ্ক ইউ উইল হ্যাভ লাইক থাউজেন্ডস অফ আইডিয়াস, ওকে? বাট হয়তো বা আপনি চাইলেই সবগুলো আইডিয়াস আপনি প্রেজেন্ট করতে পারবেন না, বিকজ দেয়ার উইল বি আ ওয়ার্ড লিমিট, দেয়ার উইল বি আ স্ট্রাকচার লিমিট। হয়তো বা প্যারাগ্রাফে হয়তো বা আপনার 150 ওয়ার্ড লিমিট থাকতে পারে, ঠিক আছে? প্যারাগ্রাফে you will get like 150 word limit, ঠিক আছে? Then essay te most of the time you have to like 250 words, okay? So essay writing, paragraph writing e amader erokom word limit thake. So if you have to cover all of these paragraph requirement, essay requirement, you need to stick to some particular ideas. চাইলে আপনি 10-12টা আইডিয়া দিতে পারবেন না। আইডিয়া যদি প্রেজেন্ট করতে হয়, ইউ নিড আ লট অফ প্যারাস, ইউ নিড আ লট অফ ওয়ার্ডস টু প্রেজেন্ট ইউর আইডিয়াস। আইডিয়াস থাকলেই তো হবে না, সেটা তো আপনার প্রেজেন্ট করতে হবে। সো আপনি যদি 10টা আইডিয়া নিয়ে আসেন, সেগুলো তো আপনি লিখতে পারবেন না, কারণ আপনার ওয়ার্ড লিমিট আছে। But yes, obviously there will be lots of opportunities where you'll find or you will be asked to write like 500 words or more than 1000 words or more than 2000 words. There you can add all the ideas you come up with, okay? But mostly আমাদের এক্সাম হলে বা আমাদের যে কোনো অ্যাসাইনমেন্টে আমাদের একটা ওয়ার্ড লিমিট থাকে, 150 ওয়ার্ডসে লিখতে হতে পারে অথবা 250 ওয়ার্ডসে লিখতে হতে পারে। সো সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিংটা আমরা কীভাবে করেছি? লাস্ট ক্লাসে আমরা ব্রেইনস্টর্মিং করেছি। ব্রেইনস্টর্মিং কীভাবে করেছি? We have our topic was in class and online class, right? আমাদের offline class or online class যে advantages and disadvantages, we discussed all those things. Then we come up with only one focus. একটা focused হতে হবে, আপনারা শুধু লিখলেই হবে না, you need to be focused what you are actually writing. এখন আমি বললাম যে যাও your favorite flower for example, একটা প্যারাগ্রাফ আসলো যে ইউর ফেভারিট ফ্লাওয়ার, তখন আপনি কী করলেন? আপনার যেহেতু অনেক আইডিয়া, আপনি দেখা যাচ্ছে বেলি, জেসমিন, রোজ, সো মেনি ফ্লাওয়ার্স ইউর টকিং অ্যাবাউট, বাট অ্যাকচুয়ালি ইউর নট ফোকাসড অন ইউর ফেভারিট ফ্লাওয়ার। দে আস্কড ইউ টু রাইট অ্যাবাউট ইউর ফেভারিট ফ্লাওয়ার, নট অল দি ফ্লাওয়ার্স অফ দি ওয়ার্ল্ড, right? So আমরা most of the time কি করি? To impress our examiner, to impress something like, okay, why would I write only 150 words? I have to expand my word limit, okay? Sometimes people do this, students tend to do this, okay, আমি একটু বেশি লিখি তাহলে examiner ভালো মার্কস দিবে, okay? বা আমি শুধুমাত্র like for example my favorite flower is rose or jasmine, so you're not just only talking about jasmine or rose, you are just talking about all the other flowers which is kind of related to rose or jasmine. So that means you're not focused, আপনার রাইটিংটা ফোকাসড না, টু দ্য পয়েন্ট না। আপনি যখনই যেটা লিখবেন সেটার আগে আপনার টপিকটা, আপনার কোয়েশ্চেনটা আপনার খুব ভালো করে পড়তে হবে। হোয়াট ডাজ ইট রিকোয়ার? কী যাচ্ছে আপনার কাছে? আপনার ফেভারিট ফ্লাওয়ার সম্পর্কে জানতে চাচ্ছে, নাকি অল দি ফ্লাওয়ার্স আর জেনারেলি একটা টপিক দিয়েছে, ঠিক আছে? যেমন ট্রাফিক জ্যাম, মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের স্কুল এবং কলেজ লাইফে ট্রাফিক জ্যাম পড়েছি। ট্রাফিক জ্যামের প্যারাগ্রাফ পড়েছি না, এসে পড়েছি না, ক্যান রিমেম্বার? সো যখন ট্রাফিক জ্যাম আসে তখন আমাদের জেনারেলি যেটা হয়, অনেকে আছে বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে বা ঢাকা সিটির ট্রাফিক জ্যামটাই ফোকাস করে, কারণ তাদের পক্ষে সম্ভব না অল ওভার দি সিটিজ অফ দি ওয়ার্ল্ড দে ক্যান ফোকাস অন, যে অন্যান্য সিটিতেও। কিন্তু অনলি যদি ট্রাফিক জ্যাম থাকে,
যদি শুধু ট্রাফিক জ্যাম থাকে তাহলে ইউ নিড টু কভার ইচ অ্যান্ড এভরি লাইক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেগা সিটিজ ওয়ার ট্রাফিক জ্যাম অকার্স, এই জিনিসগুলো আপনাদের ফোকাস করতে হবে। কিন্তু আমি যদি এখন বলি ট্রাফিক জ্যাম ইন ঢাকা, তার মানে কি আপনার ফোকাসটা শুধু ঢাকার ট্রাফিক জ্যামের ফোকাস থাকবে। তার মানে কি আপনার কোয়েশ্চেন অনুযায়ী আপনার ফোকাসটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এনি কনফিউশন? ওকে, সো যখন আমরা ব্রেনস্টর্মিং করছিলাম তখন আমরা এই কাজগুলো করছিলাম, বাট আজকে আমরা একটু টাইপস অফ প্যারাগ্রাফ নিয়ে ডিসকাস করব। Okay, so what is this types of paragraph? There are various types of paragraph you can find. Basically আমার এটা বলা উচিত শুধু নট অনলি ইন প্যারাগ্রাফ বাট অলসো এসে হ্যাজ সাম টাইপস। এসেরও কিছু ক্লাসিফিকেশন আছে, এসে রাইটিংয়েরও কিছু টাইপস আছে, বাট দে আর টোটালি কমন। প্যারাগ্রাফও যে কয়টা টাইপ হয়, এসেও এরকম টাইপ হয়। বেসিকলি মোস্ট অফ দ্য রাইটিংস হ্যাভ দিস কমন ফেনোমেননস অ্যান্ড কমন ফিচার্স। ওয়ান বাই ওয়ান যাই, ঠিক আছে? ফার্স্ট ওয়ান ইজ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। You can write either like descriptive writing. So what is this descriptive type of writing? Descriptive type of writing means you have to describe something. Describe মানে কি বলেন তো? বর্ণনা করা। আচ্ছা, ওকে, সো ভেরি গুড। বর্ণনা করা, কি বর্ণনা করব? Very good. Does it I mean, should it be something like narrative? What's the difference between narrative and descriptive? Any idea? Narrate মানেও কিন্তু কি বর্ণনা করা না? আচ্ছা, তাহলে আমরা দুটোই simultaneously পড়ি। We can find a distinction between these two. Narrative writing. Okay. When it comes to descriptive writing, you need to use the 5 common senses. What are the 5 common senses? First common sense kiki. I'm not talking about sentence. 5 common senses. Touch, smell, sight, sound. Exactly. We can see, we can smell, we can taste, we can touch and feel. What is this? Right? We can hear. So এগুলো সবগুলো হচ্ছে আপনাদের পঞ্চ ইন্দ্রিয়, যেটাকে বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। 5 common senses. Description কেন এটা রিলেটেড? When you're describing something, you have to use your 5 common senses to describe that particular thing. It can be a thing, it can be a person, it can be a place, it can be anything in the world. Like for example, if I ask you to write about this university, এখন ইউনিভার্সিটি আপনি কখনো দেখেনি নাই, how could you describe it? কখনো দেখেনি নাই। How was the structure, was the interior design, was the design of it, how many students are there, how many teachers are there, how many floors in this university? লাইক ফর এক্সাম্পল আমি এটা বলছি, কারণ আপনি আসছেন এখানে, এসে আপনি দেখছেন যে দেয়ার আর 20th ফ্লোরস, দেন কতগুলো ডিপার্টমেন্ট আছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং ইউ আর গেটিং টু নো বাই সিইং, বাই হিয়ারিং অলসো। আপনি একজনের কাছ থেকে শুনছেন যে ইউনিভার্সিটিটা কেমন, তার মানে কি আপনি সব কিছুই কিন্তু আপনার আলটিমেটলি আপনার সেন্সগুলো দিয়ে আপনি পারসিভ করছেন। ইউ আর পারসিভিং অল দি নলেজ বাই ইউজিং দিস 5 common senses. For example, if I ask you to describe Cox's Bazar, if you never gone to Cox's Bazar, how would you describe it? হ্যাঁ, হতে পারে যে বলতে পারেন যে ম্যাম আমি টিভিতে দেখছি, বা টিভিতে দেখার মধ্যেও তাহলে আপনার ডেসক্রিপশনটা টিভি রিলেটেড হবে, মানে টিভির সাথে ফোকাস থাকবে। টিভিতে আপনি যতটুকু দেখেছেন ততটুকুই আপনার description হবে। But when you travel to Cox's Bazar, you see the around the Cox's Bazar, you see the people, you see the markets, you hear the sound of sea waves. হ্যাঁ, সব কিছু আপনি শুনছেন, সব কিছু আপনি দেখছেন, সব কিছু আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পারসিভ করছেন, তখন আপনার ডেসক্রিপশনটা উড বি দ্যাট মাচ ভ্যালিড অ্যান্ড স্ট্রং। কারণ আপনি ডেসক্রিপশন করার ক্ষেত্রে আপনি অটোমেটিকলি বুঝতে পারছেন যে হোয়াট ইউ হ্যাভ সিন, হোয়াট ইউ হ্যাভ হার্ড, হোয়াট ইউ হ্যাভ স্মেলড, হোয়াট ইউ হ্যাভ টেস্টেড,
কক্সবাজার অবভিয়াসলি একটু ডিফারেন্ট লেভেলের ফুড আছে, সেটা আপনি টেস্ট করেছেন। ওখানকার অবভিয়াসলি একটা কিছু স্মেল আছে, লাইক সাম ফ্লাওয়ার, সাম স্পেসিফিক থিংস হুইচ হ্যাজ সাম স্মেলস। আবার এখানেও তো মনে করেন আপনি যখন ক্যান্টিনে যাচ্ছেন, যে কোনো একটা দোকানে যাচ্ছেন আপনার ভার্সিটির নিচে, দেয়ার ইজ সিঙ্গারা, সমুচা, টি, কফি, each and everything has some smell, and when you are tasting it you are also having this taste sensory. তার মানে সব কিছু যখন করছেন বা এই যে আমাদের ইউনিভার্সিটিতে আপনি প্রত্যেকটা ফ্যাকাল্টি ক্লাসগুলো করছেন, কথা শুনছেন, তাদেরকে দেখছেন। এখন আমি যদি বলি যে ওকে ডেসক্রাইব ইউর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হতে পারে না, এই যে মানুষ কেন আমরা ডেসক্রাইব করি। আমরা মোস্ট অফ দ্য টাইম যখন স্কুল বা কলেজ লাইফে আমরা এই ধরনের টপিক পেতাম যে ডেসক্রাইব ইউর ফেভারিট পার্সোনালিটি, হতো না? Many of you have written about your father, your teacher, or our Prophet Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আছে যে একদম ফেভারিট পার্সোনালিটি বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করে, সো ওনাকে নিয়ে ডেসক্রিপশন করে। বাট আনফর্চুনেটলি উই কুড নট সি হিম, না, আমরা তো আর ওনাকে দেখতে পারিনি, কিন্তু তারপরে বিভিন্ন জায়গার বইয়ের বর্ণনা থেকে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা লিখি, ওনার গুণাবলী বা ওনার যে ফিচার্সগুলো ছিল সেগুলো লিখি। এখানেও কিন্তু আপনি কিন্তু ওয়ান কাইন্ড অফ সেন্স ইউজ করছেন, আপনি আপনার সিক্স সেন্স ইউজ করছেন, যে হাউ ডাজ হি লুক লাইক, এটা হচ্ছে আমাদের একটা ইমাজিনেশন। সো তার মানে কি, আমরা ডেসক্রিপটিভে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি, আমরা আমাদের পাঁচটা কমন সেন্স ইউজ করতে পারি, আমরা আমাদের যে ইনার সেন্স যেটা বলে সেটাও আমরা ইউজ করতে পারি। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ফিচার্স অফ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। দ্যাট মিনস ওয়েন ইউ আর রাইটিং এনি ডেসক্রিপটিভ রাইটিং অর ডেসক্রিপটিভ ওয়ান, ইউ হ্যাভ টু ইউজ ইউর 5 কমন সেন্সেস। এখন আপনি বলতে পারেন যে ম্যাম মাই ফেভারিট মিউজিক, হাউ উড আই ডেসক্রাইব ইট উইথ মাই আইজ? হ্যাঁ, কারণ আমরা তো আর চোখ দিয়ে আমাদের ফেভারিট মিউজিক দেখি না, আমরা কিন্তু মিউজিকটা শুনি। তো সেই ক্ষেত্রে আপনি শুধু ইউ হ্যাভ টু স্টিক টু অনলি ওয়ান সেন্স, দ্যাট ইজ অডিটরি সেন্স। মানে আপনি শুনছেন, আপনি শুনে আপনার যেরকম ফিল হয় সেটাই আপনি ডিসক্রাইব করছেন। ইট ডাজন্ট হ্যাভ টু বি অলওয়েজ ইউজিং 5 কমন সেন্সেস। It depends on the things, it depends on the features of things, place and person. Okay? Are you clear now? আচ্ছা, আস্তে আস্তে যাই, তাহলে আপনারা বুঝবেন। ওকে, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফস ক্যান বি আর্টিস্টিক অ্যান্ড মে ডিভিয়েট ফ্রম গ্রামাটিক্যাল নর্মস। দেখা যায় এখানে গ্রামাটিক্যাল নর্মস বলতে কি, মোস্ট অফ দ্য টাইম ডেসক্রিপটিভ ওয়ান্স রিকোয়ার লাইক প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সেই ডেসক্রিপশন করা যায়। আমার বলতে হবে না যে লাইক ইউ হ্যাভ টু টেল আ স্টোরি অর সামথিং লাইক দ্যাট। এখন একজন মানুষকে নিয়ে আপনি ডেসক্রাইব করবেন, এখানে আপনার পাস্ট টেন্স ইউজ করার কোনো দরকারই নেই, আপনি মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারছেন। ওকে, let me show you an example. Okay, here's an example, that is Lake Harriet. Let me read it for you. Lake Harriet is a great place to swim and relax. In this summer, the water is warm and clean, and the beaches are large enough to accommodate groups of people seeking relief from a midsummer scorcher. Scorcher mane ki? Midsummer scorcher mane ki? Are you following it? আবার বলবো, লেক হ্যারিয়েট ইজ এ গ্রেট প্লেস টু সুইম অ্যান্ড রিল্যাক্স। তার মানে একটা লেকের বিষয়ে ডিসক্রিপশন হচ্ছে, যেখানে আপনি সাঁতার কাটতে পারছেন, ইউ ক্যান রিল্যাক্স অ্যাজ ওয়েল। ইন দিস সামার মানে গ্রীষ্মকালে, দ্য ওয়াটার ইজ ওয়ার্ম অ্যান্ড ক্লিন, স্বাভাবিকভাবেই একটু ক্লিন থাকে এবং একটু গরম, পানিটা একটু গরম থাকে। সো এই যে দেখেন, দ্য ওয়াটার ইজ ওয়ার্ম অ্যান্ড ক্লিন, এটা আপনি টাচ না করলে বুঝতে পারতেন? পানিটা যদি আপনার টাচে না আসতো তাহলে তো বুঝতেই পারতেন না যে ঠান্ডা না গরম। এখন আপনি কলের পানি ধরতে যান, দেখবেন কত ঠান্ডা। সো সামথিং লাইক দ্যাট, ইউ আর ডিসক্রাইবিং দিস পার্টিকুলার থিং। অ্যান্ড দ্য বিচেস আর লার্জ এনাফ টু অ্যাকোমোডেট গ্রুপস অফ পিপল সিকিং রিলিফ ফ্রম আ মিডসামার স্কর্চার। বিচেস মানে হচ্ছে আমরা যে লেক, বিচে লেকের সামনে, লেকের পাশে যে বিচগুলো থাকে, যেখানে অনেকগুলো মানুষের জায়গার একটা সুবিধা আছে। কারণ লাইক কক্সবাজারে দেখবেন যে একটা বিচে এক এক গ্রুপ অফ পিপল থাকে, অনেক গ্রুপস অফ পিপল থাকে। সো সেখানে কি হয়, তারা কি করতে আসছে, দে আর সিকিং রিলিফ ফ্রম আ মিডসামার স্কর্চার। সিকিং রিলিফ মানে কি, একটু শান্তি খোঁজা, একটু রিল্যাক্সেশন করা। কোথা থেকে? মিডসামার স্কর্চার মানে এত তীব্র যে তাপদাহ, সেখান থেকে নিজেদেরকে একটু রিলিফ আনার জন্য একটু পানির কাছে যাওয়া আর কি, সামথিং লাইক দ্যাট। সো ইন অ্যাডিশন টু সুইমিং, ভিজিটার্স টু দ্য লেক ক্যান গো ক্যানোয়িং, সেইলিং, উইন্ড সার্ফিং অর ফিশিং। তার মানে শুধু সাঁতার কাটা যায় না, তারা ক্যানোয়িং করতে পারে, তারা সেইলিং করতে পারে, তারপর উইন্ড সার্ফিং, সার্ফ বোট ইউজ করতে পারে, দেন ফিশিং তো অবভিয়াসলি। দ্য ব্লু ওয়াটার ইজ এ রিফ্রেশিং টেম্পটিং সাইট। তুমি যখন পানিটা একটু ব্লু
মানে দেখতে ব্লু কেন হয়, ওই আকাশের রঙটা বা সূর্যের রঙটা এভাবে রিফ্লেক্ট পড়ে, তাই এটাকে ব্লু ওয়াটার বলে। আমরা বলি যে ব্লু স্কাই, ব্লু ওয়াটার, বাট অ্যাকচুয়ালি ওয়াটার ডাজন্ট হ্যাভ এনি কালার, স্কাই অলসো ডাজন্ট হ্যাভ এনি কালার। এটা শুধুমাত্র আমাদের সানলাইটের রিফ্লেকশনের উপর ডিপেন্ড করছে। বিকিরণ পড়েছিলাম মোস্ট অফ দ্য টাইম, মোস্টলি আই ক্যান রিমেম্বার, ভুলে গেছি ফিজিক্স। ওকে, সো এই যে যখন আপনি নীল পানিটা দেখছেন তখন এটা এই সাইডটা দেখতে খুব ভালো লাগে, ইটস লাইক টেম্পটিং, সো রিফ্রেশিং। হ্যাঁ, যে নীল পানিটা দেখতে খুব ভালো লাগে। দ্য সুইট সেন্ট অফ সানব্লক, সানব্লক মানে কি, আমরা মেয়েরা যে সানব্লক ইউজ করি, ছেলেরা তো আপনার মনে হয় সানব্লক ইউজ করে না, করা উচিত, কারণ এখন কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু আপনাদের আলট্রাভায়োলেট রেটা অনেক বেশি। সো সানব্লক ইউজ করলে আপনাদের স্কিন ভালো থাকবে। কে বলছে শুধু মেয়েদের স্কিন কেয়ার করতে হয়, ছেলেদেরও স্কিন কেয়ার করা উচিত। ওকে, সো সুইটস, এর মধ্যে আমি বিউটি কেয়ার দিয়ে দিতেছি, তারপর আপনারা খুশি হচ্ছেন না, ফ্রিলি বিউটি টিপ দিচ্ছি আমি। ওকে, সো দ্য সুইট সেন্ট অফ সানব্লক, মানে সানব্লকে অবভিয়াসলি একটা সেন্ট আছে যেটা আপনি স্মেল করতে পারছেন। ওয়ার্কস থ্রু দ্য ইয়ার ফ্রম সানবেদার্স লাইং অন দ্য বিচ, কারণ ওই জায়গায় যারাই বিচে নামে তারা সবাই সানব্লক ইউজ করেই নামে, কারণ এই পানিটা সামহাও স্কিনের জন্য ক্ষতিকর ডিরেক্টলি। চিলড্রেন লাভ অ্যান্ড স্প্ল্যাশ ইন দ্য ওয়াটার, বাচ্চারা কী করে, হাসাহাসি করে, ওয়াটার মধ্যে স্প্ল্যাশিং মানে ছোটাছুটি করে পানি, মানে এটা কী করে, স্প্ল্যাশিং করে। অ্যান্ড নিয়ার বাই ভলিবল গেমস স্টার প্যাশনেট শাউটস ইন দ্য হিট অফ কম্পিটিশন, দেখা যায় বিচের পাশেই ভলিবল কম্পিটিশন হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান স্ক্রিমিং, শাউটিং অ্যাট ইচ আদার অ্যাট দ্য হিট অফ কম্পিটিশন, কারণ যখনই আপনি খেলবেন তখনই আপনার মাইন্ডটা খুবই কম্পিটিটিভ হয়ে যায়। ইভেন দ্য ভেরি সফট স্পোকেন অর পিসফুল পারসন ক্যান বি কম্পিটিটিভ ইন দ্য গেম, ঠিক আছে? সবচেয়ে শান্তিপ্রিয় মানুষও দেখা যায় গেম খেলতে গেলে কম্পিটিটিভ হয়ে যায়, মনে করে যে না আমাকে আজকে জিততেই হবে, সামথিং লাইক দ্যাট। So meanwhile, lifeguards sit atop their towers and make sure everyone safe. তারপরে এর মধ্যে আপনি দেখবেন কিছু লাইফগার্ড আছে, দেখা টাওয়ারের উপরে দাঁড়িয়ে বা বসে তারা সব কিছু মনিটরিং করে যে so that everyone is safe. In the distance, sailboats catch the soft breezes that ripple Lake Harriet's surface and canoes glide quietly past. This is what summer is all about. তার মানে কি, আমরা দূর থেকে অনেক সময় দেখি যে নৌকা যাচ্ছে, সফট ব্রিজের দ্যাট ক্যাচ দ্য সফট ব্রিজেস দ্যাট রিপল লেক Harriet's সারফেস, মানে সারফেসের উপরে মানে নৌকা যেটা আমরা দেখি আর কি। অ্যান্ড ক্যানোজ গ্লাইড কোয়াইটলি পাস, ক্যানোজ মানে হচ্ছে যে ওই ইউ ডোন্ট নো হাউ টু সে, এটা কী হলো, সরি, ক্যানোজটা অনেক সময় দেখা যায় যে লাইক I don't know how to describe it. I have also never seen this because obviously not in Bangladesh you can see this canoes. It's like surfing boarder opore, ঠিক আছে, তারা ক্যানোয়িং করে আর কি, they are like waving with the water. Yeah, right, am I right? Okay, so this is all about Lake Harriet. Lake Harriet এ এখন আপনি দেখেন কি কি সেন্স অনুযায়ী কি কি ওয়ার্ড ইউজ করেছে। টাচ দেখেন, ওয়াটার, স্যান্ড, হিট, আমরা বালিটা টাচ করছি, ওয়াটার টাচ করছি, হিটটা টাচ করছি, কারণ পানিটা গরম না ঠান্ডা সেটা টাচ না করলে তো অবভিয়াসলি আপনি বুঝবেন না। ফার্স্ট স্মেল, হোয়াট ডু ইউ স্মেল? ইউ স্মেল এয়ার, ইউ স্মেল ফিশ, ইউ স্মেল হট ডগস, ইউ স্মেল ফুড ট্রাকস, ইউ স্মেল সানব্লক। ওকে, সাউন্ড, হোয়াট কাইন্ড অফ সাউন্ডস ইউ আর গেটিং? লাফিং, স্প্ল্যাশিং, মিউজিক, ভলিবল মানে শুধু বলের সাউন্ড না, এভরিওয়ান ইজ অলসো শাউটিং, সো ওই শাউটিংগুলো তো আপনার একটা সাউন্ড ক্রিয়েশন হচ্ছে। দেন টেস্ট, স্যান্ড, লোশন, এই দুটা নিশ্চয়ই কোনো অ্যাডাল্ট মানুষ টেস্ট করতে যাবে না। বেবিজ আর মোস্টলি টেন্ড টু টেস্ট দিস কাইন্ড অফ স্যান্ড। দেখবেন যে বাচ্চাদের আপনি কাদা মাটিতে গেলেই দেখবেন যে ও কাদা আগে মুখেই দিবে, ঠিক আছে, বিকজ দে ডোন্ট নো উইচ ওয়ান টু টেস্ট অর নট। ওকে, লোশনও অনেক সময় তারা দিয়ে দেয় মুখের মধ্যে। অ্যান্ড সাইট মানে ইচ অ্যান্ড এভরিথিং, দি সান, স্যান্ড, চিলড্রেন, লাইফগার্ড, টয়েস, বোটস, ক্যানোজ। I have a confusion over here. এখানে স্মেলে যেটা আমরা ইউজ করছি লাইক ফিশ, হট ডগস, তারপর ফুড ট্রাকস, সানব্লক, তো এই জিনিসগুলো আমরা করতেও পারি। সো হ্যাঁ, হ্যাঁ অফকোর্স, এটা তারা আসলে আলাদা একটু ক্যাটাগরিক্যালি নিয়ে আসছে, আর কিছু না। ওয়ার্ডগুলো ক্যাটাগরিক্যালি নিয়ে আসছে, যেগুলো আসলে টু বি অনেস্ট ফার্স্টে আমরা স্মেলই করি।
ফার্স্ট অফ অল উই স্মেল ইট, তাই না? স্মেল দেন উই টাচ ইট। অনেক সময় দূর থেকে অনেক স্মেল আসে না, হটডগস যে খাওয়ার সময় স্মেল করবো তা না, দূর থেকেও কিন্তু একটা স্মেল আসে, ফুড ট্রাকস থেকেও একটা স্মেল আসে, অন্যদিকেও হয়তো মানুষ খাচ্ছে, দেখা যায় অনেক দূর থেকে একটা ফিশ লাইক ইজ ফ্রাইং অন, সো ওইটার একটা স্মেল আসে। তো আমরা কিন্তু অনেকে বলে না যে ঘ্রাণে অর্ধভোজন হয়ে যায়, ঠিক আছে? দেখা যায় যে ঘ্রাণ পাওয়ার পরে আমাদের আসলে রুচি বাড়ে, আমাদের খেতে ইচ্ছে করে। সো সামথিং না, যে জীবনে মাছ খায় না সেও দেখা যায় একটা স্মেল শুনে খাওয়ার একটা আগ্রহ দেখা, টেস্ট বার চেঞ্জ করার জন্য। ওকে, সো নেক্সট দ্যাট ইজ ন্যারেটিভ ওয়ান। ন্যারেটিভ আর ডেসক্রিপটিভটা আজকে ভালো করে বুঝাই। ডেসক্রিপটিভে যেটা আমি বলেছি যে 5 কমন সেন্স ইউজ করতে হয়, বাট ওয়েন ইট কামস টু ন্যারেটিভ ইউ আর স্টিল ডেসক্রাইবিং, বাট ইউ নিড টু মেনটেন আ সিকোয়েন্স, ইউ মেনটেন আ অর্ডার মানে কি? শৃঙ্খলা, ঠিক আছে? there must be a beginning, middle and end. Narrative ones are totally used by the writers, by the reporters. আপনি যদি আজকে একটা নিউজ পড়তে গিয়ে দেখেন যে আপনার নিউজ রিপোর্টার লিখছে যে কি বলে জায়েদ খান ডিগবাজি দিচ্ছে, কোথায় ডিগবাজি দিচ্ছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, ওটা কোনো এক্সপ্লেনেশন নাই, তাহলে আপনি জীবনে ওইটা পড়বেন না। টু বি অনেস্ট, আপনি ফুল ডিটেলস জানবেন, মানে ফ্রম দ্য বিগিনিং ইউ উড লাইক টু। আপনি অনেক সময় দেখবেন যে পেপারে যে হেডলাইনগুলো দেওয়া হয়, ইউ মাইট ফিল কিউরিয়াস টু নো হোয়াট হ্যাপেন্ড ইন দেয়ার। কেন তারা এমন মানে কি বলবো ক্যাচি হেডলাইন ইউজ করে, সো দ্যাট ইউ মাইট ফিল কিউরিয়াস। যে টপিক নিয়ে আপনার কোনো আগ্রহ নাই, যেটা আপনার টপিকের মানে আপনার জানার ইচ্ছা নেই, তারপরেও আপনাকে সামহাও কিউরিয়াসিটি বাড়ায়, যাচ্ছে দেখি তো একটু জানার চেষ্টা করি। তো ফর এক্সাম্পল আই এম নট ইন্টারেস্টেড ইন ঢালিউড, বাট স্টিল ইফ দেয়ার ইজ এনি ক্যাচি হেডলাইন্স আই গো থ্রু দিস, হোয়াট হ্যাপেন টু হুম অর হার, সামথিং লাইক দ্যাট। সো কেন? কারণ ওই ক্যাচি হেডলাইনটা আমাকে ইন্টারেস্ট করছে, ঠিক আছে? এখন ইন্টারেস্ট করছে ঠিক আছে, কিন্তু ঢুকে যদি দেখি যে দেয়ার ইজ নো বিগিনিং, নো মিডল, নো এন্ড, নো ক্লাইম্যাক্স, সো ওয়াই উড আই রিড ইট? আই উড ওয়েস্ট মাই টাইম অফ রিডিং ইট, তাই না? সো ন্যারেটিভ মানেটাই হচ্ছে যারা রাইটার হিসেবে কাজ করে তাদের মেইন কাজ হচ্ছে যে ন্যারেটিভ রাইটিং লেখা। ন্যারেটিভ মানে ইট মিনস ইউ আর টেলিং আ স্টোরি, ঠিক আছে? যেমন আমরা লেকচার দিই, লেকচারে আমরা ডেসক্রিপশনও করি, ন্যারেটিভও করি, অনেক সময় গল্পও বলি। কিন্তু গল্পেও দেখবেন যে গল্প বলতে গেলে কেউ যদি লাস্ট থেকে স্টার্ট করে আপনি শুনতে যাবেন, আপনি আগে জিজ্ঞেস করবেন যে কে, কার কথা বলছো, হু ইজ দ্য ক্যারেক্টার, হু ইজ দ্য মেইন হিরো, হু ইজ দ্য মেইন ভিলেন, তাই না? ইউ মাইট হ্যাভ সাম কিউরিওসিটি টু নো অ্যাবাউট অল দোজ ক্যারেক্টার্স, থিম কোথায়, প্লট কোথায়, সেটিংস কোথায় হয়েছে, কীভাবে হয়েছে। সো দ্যাট মিনস ইট মাস্ট হ্যাভ আ বিগিনিং অ্যান্ড মিডল অ্যান্ড এন্ড। সো ন্যারেটিভ ওয়ানে আপনি যদি অর্ডার মেনটেন না করেন তাহলে আপনার ন্যারেটিভ ওয়ানটা ঠিক হলো না। ফর এক্সাম্পল আপনারা এই প্যারাগ্রাফগুলো লিখে আসছেন আগে, যেমন your historical visit, right? Visit to a historical place, sorry, right? A visit to a historical place, then the first day of your college, এগুলো কিন্তু ডেসক্রিপটিভ তো অবশ্যই, সাথে ন্যারেটিভও করতে হয়েছে। ফার্স্ট ডে অফ ইউর কলেজ আপনি কিন্তু শুরুতেই বলছেন না যে হ্যাঁ আমি এখন ক্লাসে বসে আছি, ইটস নট লাইক দ্যাট। ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং, ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, ইউ গো উইথ ইউর প্যারেন্টস টু ভিজিট ইউর কলেজ, টু অ্যাটেন্ড দ্য কলেজ, দেয়ার ইউ অ্যাকচুয়ালি মিট সাম নিউ ফ্রেন্ডস। তার মানে কি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আপনারা সবগুলো করছেন, তার মানে ইটস লাইক ইউ আর টেলিং আ স্টোরি, ওকে? But in descriptive one, it does not recur in narration. But narrative, you have to both write descriptive and narrative. আপনি ডেসক্রাইবই করছেন, কলেজে আসছেন ডেসক্রাইব করছেন, বাট ইট শুড বি ইন অর্ডার বেস। এই জন্য এটাকে ন্যারেটিভকে আমরা বলি যে সামথিং লাইক ফিকশনাল রাইটিং। ফিকশনাল রাইটিংয়ে আরেকটা সবচেয়ে বড় ফ্রিডম আছে, অনেক বড় স্বাধীনতা, সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ ইউর ইমাজিনেশন। When you're writing something narrative, you can use your imagination. For example, if I'm telling a horror story to you, is it reality? Does it happen in real life? No, but I'm still using the imagination. So narrative e apnar full freedom আছে to use your imagination. ঠিক আছে? যেমন আপনি হয়তো, আমি তো লাইফে জীবন অনেক মিথ্যা গল্প বলে মানুষকে বায়াস করে বলছি। সো ইট হ্যাপেন্স বিকজ কেন? কারণ হচ্ছে পিপল টেন্ড টু বিলিভ দ্য স্টোরিজ রাদার দ্যান দ্য ফ্যাক্টস।
আমরা ফ্যাক্ট বিশ্বাস করা থেকে আমরা আসলে গল্পটা বিশ্বাস করতে বেশি পছন্দ করি। হিউম্যান কাইন্ডস আর লাইক দ্যাট, দে টেন্ড টু বিলিভ ইন দ্য স্টোরি, নট বিলিভিং ইন দ্য ফ্যাক্টস। ফ্যাক্ট আপনার সামনে হাজার বলো, হ্যাঁ কিছু মনে করো সাপোজ সকালে উঠে 1 চামচ মধু খেতে হয়, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। খেলে আপনার জন্য ভালো, আপনি ঠান্ডা কাশি থেকে মানে রোগ মুক্তি হবে সামনে। এটা শুনলে আপনি একদিন মানে এখন শুনবেন, একটু পরে ভুলে যাবেন। কিন্তু আমি যদি একটা গল্পের মাধ্যমে বলি যে এরকম একজন মানুষ মধু খেয়ে খুব উপকৃত হয়েছে, হ্যাঁ, তখন এটা সামহাউ ইট উইল বি লাইক রিভাইভড ইন ইউর মেমোরি, নতুন করে মেমোরিতে রিভাইভ হবে। আমরা সাধারণত ফ্যাক্ট শুনলে আমরা মনে রাখার চেষ্টা করি না বা এটাকে অতটা বেশি ইম্পর্টেন্স দিই না। বাট ওয়েন উই আর লাইক, আপনি হয়তো বা 10 বছর আগে একটা গল্প পড়ছেন, সেটা আপনার এখনও মনে আছে, কিন্তু 10 বছর আগে আপনার শিক্ষক আপনাকে কী বলছে সেটা হয়তো আপনার মনে নাও থাকতে পারে, বিকজ দে টোল্ড ইউর ফ্যাক্টস নট দ্য স্টোরিজ। বাট যখন আপনার স্টোরি পড়েছেন তখন ইউ অ্যাকচুয়ালি ফেল্ট সো ইনভলভড উইথ দ্যাট স্টোরি, দ্যাটস ওয়াই ইউ লাইক দ্যাট স্টোরি, ইউ কাইন্ড অফ স্টোর দ্যাট স্টোরি ইন ইউর মেমোরি। আমাদের মেমোরিতে এটা স্টোর হয়ে গেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আমি হয়তো আপনাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা লিখতে বলতে পারি যে ওকে, রাইট অ্যাবাউট ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটি অর ইন ইউর ওয়ার্ক প্লেস অর এনি লাইক ফ্রেন্ডস পার্টি। একটা ফ্রেন্ডস পার্টি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন, ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছেন, ওখানে আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, টেল অ্যাবাউট দ্যাট। তখন অবভিয়াসলি আপনি ন্যারেটিভ ওয়ানই লিখবেন, তাই না? ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ উইল বি ডিসক্রাইবিং অল দি things or incidents which happened in the birthday party. Clear now? So as you can see, there is a example. এই ক্লকটা কি কাজ করে না? আচ্ছা, okay, let me read it for you. I remember when I first arrived in the United States. Even before the plane landed, the little windows in the airplane revealed snow and ice-covered houses and buildings. As I walked off the plane, cold air crept through the corrugated ramp that led to the airport terminal. Some people inside the airport were wearing big coats and hats, which I had seen on television but never up close. I felt a little dizzy and needed to sit down, and then my cell phone rang. It was my Aunt Sophia. She was waiting for me outside in the passenger pickup area, so I walked quickly to the exit, forgetting all about my luggage. When the sliding glass door opened to the outside, there was my aunt, a woman I hadn't seen in over 10 years, wearing a parka and waving her arms frantically in my direction. Frantically মানে কি জানেন? Frantically? মাই সান, এভাবে করে না মানুষ এয়ারপোর্টে গিয়ে এই যেমন এরকম দেখায়, আমরা ওয়েভিং মাই হ্যান্ডস রো ফ্র্যান্টিক্যালি, পাগলের মতো দেখায় আর কি, যা মানে টু ড্র দ্য অ্যাটেনশন অ্যাকচুয়ালি। সো দিস ইজ কাইন্ড অফ দ্য অ্যাকশন অফ ফ্র্যান্টিক পারসন ডু দ্যাট, অলওয়েজ দে আর অলওয়েজ ওভার চিয়ারিং ফর সামথিং, সবসময় ওভার চিয়ার করে সব কিছুটা, ঠিক আছে? সো দিস ইজ দ্য টপিক সেন্টেন্স হুইচ ইজ আই রিমেম্বার ওয়াইন আই ফার্স্ট অ্যারাইভড ইন দ্য ইউনাইটেড স্টেটস। একদম ফার্স্ট সেন্টেন্সটাই হচ্ছে টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের। কেন? কারণ এখান থেকে আপনার গল্পের শুরু। অ্যান্ড অবভিয়াসলি ইটস নট দ্য টোটাল এন্ড অফ দি প্যারাগ্রাফ, বাট দিস ইট স্টিল কন্টিনিউজ অন। তার মানে কি, আপনি যখন এটা পড়তে যাবেন, ইউ মাইট ফিল কিউরিয়াস হোয়াট হ্যাপেন্স নেক্সট আফটার মিটিং ইউর আন্ট, হোয়াট হ্যাপেন নেক্সট, হোয়াট was the story, was the events that happened in that story. So তার মানে কি, narrative 1 মানে হচ্ছে you are telling a story. Clear? Any confusion? মাথার ভিতর ঢুকছে নাকি মাথার উপর দিয়ে গেছে সেটা বলো। ওকে, আমরা সরি কোনটাতে যাচ্ছি? ওকে, expository 1. That is third number paragraph, third type of paragraph, expository. Expository মানে হচ্ছে you cannot use your imagination, you cannot use your you can use your descriptive type of writing, but not any telling any story. You are all about telling or informing the facts. Facts মানে যা হচ্ছে, যেটা সত্য সেটাই বলা, ঠিক আছে? By using your statistics, by using the authentic information from various sources. এটার মানে কি জানেন? যে আপনাকে আমি যদি এখন বলি যে বর্তমানে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কত % হয়, ফর এক্সাম্পল, আপনি কিন্তু আউট অফ নোয়ার বলতে পারেন না যে 10% হয়, 20% হয়। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাবসলিউট সলিড ইনফরমেশন ফ্রম দ্য অথেন্টিক সোর্সেস অ্যান্ড দেন ইউ উইল ডিসক্রাইব ইট।
ঠিক আছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ মানে হচ্ছে when you are actually explaining or describing a process and move the reader step by step through a method and it requires research but it's possible that the writer is able to rely on his or own knowledge and expertise. For example, if I say causes of global warming, আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন because you have some previous knowledge. But yes, sometimes you have to do a little bit more research on this global warming, that how does it cause, I mean when did it start, something like that. Okay, so তার মানে কি আপনি যখনই এখন আপনাকে আমি যদি বলি যে describe your village home, then you can describe. But if I say that describe the or write a paragraph on causes and effects of global warming or causes of overusing mobile phone, সেখানে আপনি লিখতে পারবেন, আমি বলছি না আপনি লিখতে পারবেন না, বাট obviously you need to do a little bit research, you need to find out some solid information from various sources. এখন এই সোর্সেসগুলো কী কী হতে পারে? First one, it can be newspaper. Second one, it can be any published article, জার্নালস যেগুলো আমরা বলি সেগুলো আপনি অনলাইনে অটোমেটিকলি পাবেন, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়, ঠিক আছে। থার্ড ওয়ান হচ্ছে নট উইকিপিডিয়া ফর ইউর কাইন্ড ইনফরমেশন, উইকিপিডিয়া সবসময় সলিড ইনফরমেশন দেয় না, অনেকেই এটাকে ফ্যাব্রিকেট করতে পারে। বাট হ্যাঁ, যে আর্টিকেলসগুলো মোটামুটি ভালো ভালো জার্নালে পাবলিশ হয়েছে সেই আর্টিকেলের উপর বেস করে আপনি অনেক ইনফরমেশন নিতে পারেন এবং সেগুলো আপনার রাইটিং ইউজ করতে পারেন। সেকেন্ড, থার্ড ওয়ান হচ্ছে নিউ মেনি কাইন্ড অফ ব্লগস, যারা ব্লগ লিখে সেই রাইটিংগুলো সাধারণত মোস্ট অফ দ্য টাইম রিসোর্সফুল হয়, ঠিক আছে, এবং অথেন্টিক হয়। এবং অবভিয়াসলি মিডিয়া বলতে আমি কিন্তু শুধু নিউজ পেপার বলছি না, ইট ক্যান বি অলসো ব্রডকাস্ট মিডিয়া, ঠিক আছে, টিভিতে আপনি যে নিউজগুলো শুনছেন দোজ আর অলসো সলিড ইনফরমেশন আর ফ্যাক্টস। হ্যাঁ, if they change, so they will change it, but you are right about your explaining the information. তার মানে কি আমরা আমাদের প্যারাগ্রাফে, এক্সপোজিটরি প্যারাগ্রাফে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেইন কাজ থাকে টু প্রোভাইড দ্য ইনফরমেশন, not to provide your imagination or not to provide any kind of picture or vivid picture you have viewed in your brain. এমন না যে অনেক যুগ আগে একটা ড্রিম, একটা স্বপ্ন দেখছেন ওইটাই আপনি শেয়ার করছেন, ইটস নট লাইক দ্যাট। You have to be factful, you have to be resourceful while you are writing an expository one. Clear? ওকে, সো এখানে অ্যাকচুয়ালি রাইটারের ফোকাসটা কিসে থাকে? রাইটারের ফোকাস থাকে ফ্যাকচুয়াল ইনফরমেশনে এবং ইট শুড বি অবজেক্টিভ and it should be usually written from a third person point of view. Here, this type of paragraph is usually written from a third person point of view. However, if you want to use a first person perspective, that might be okay, but check with your teacher first or consider the reason why you're writing the paragraph. সাধারণত এই ধরনের প্যারাগ্রাফে you need to use your third person view, নিজে নিজে না যে I thought or I found, it's not like that. Okay, according to this research, according to the findings, according to the Daily Star, this is what has been said, something like that. So this is actually third person's view, not your view. আপনি যদি নিজের ফার্স্ট পারসন ভিউ ইউজ করতে চান তাহলে ন্যারেটিভে করেন। ন্যারেটিভে আপনি বলতেই পারেন যে আই ওয়েন্ট টু দ্য কক্সবাজার, আই হ্যাভ ডান দিস, দেন দ্যাট, সামথিং লাইক দ্যাট। ওকে, নিজের স্টোরি বলে তো মানুষ সাধারণত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইজিলি ইউজ করতে পারে, বাট নট ইন এক্সপোজিটরি প্যারাগ্রাফ। ইউ হ্যাভ টু ইউজ ইউর থার্ড পারসনস ভিউ। আপনার আই ইউ এই পার্সনগুলো ইউজ করা যাবে না ইন এক্সপোজিটরি। ক্লিয়ার? ওকে, সো এটা আমি আর দেখাচ্ছি না এক্সাম্পলটা, ইউ ক্যান রিড ইট। বাট এখন আমাদের এক্সপোজিটরিতে কী কী আছে? দেয়ার আর মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ প্যারাগ্রাফস দ্যাট প্রোভাইড ইনফরমেশন, বাট দেয়ার আর অলসো সাম মেইন টাইপস অফ এক্সপোজিটরি প্যারাগ্রাফ। ওয়ান ইজ ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে হচ্ছে যাকে টক অ্যাবাউট ডলার ক্রাইসিস। এখন এই মুহূর্তে ডলার ক্রাইসিস হচ্ছে না? হ্যাভ ইউ হার্ড অফ দিস টার্ম? ডলার ক্রাইসিস শোনো নাই? গ্ল্যাড ইউর লিভিং ইন বাংলাদেশ। সো আপনি যদি যখনই আপনি বাইরে যাবেন বা যে কোনো একটা কাজেও যদি যান, সাপোজ আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন একটা লাইক ডক্টর দেখানোর জন্য, সেখানেও আপনি দেখবেন যে আপনার ইনফ্লেশনের কারণে বা ডলার ক্রাইসিসের কারণে আপনার বাইরের দেশের মুদ্রার সাথে আপনার, যেমন এক সময় $1, এখন মনে হয় $1 মনে হয় $1 100 100-র উপরে হয়ে গেছে না, 112 টাকা। সো দিস ইজ দ্য থিং। আগে একটা সময় ছিল আমরা যে 90 টাকা 99 টাকাই হচ্ছে হলো মানে $1 পেয়ে যেতাম। সো
সো তার মানে কি এখন ইনফ্লেশন হচ্ছে। ইনফ্লেশনটা কেন হচ্ছে, এনি আইডিয়া কেন হচ্ছে? রিজার্ভ কমেছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, বাট ওভার দ্য ওয়ার্ল্ড ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা হচ্ছে সেটার জন্য আমাদের সব কিছুরই আসলে যে ইউক্রেন থেকে যেমন অনেক গমের মানে এক্সপোর্ট ছিল, তারপর আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করতাম, সব থেকে বাইরে আনতে হয়। ইভেন আমাদের দেশে আমি গতকালই দেখলাম যে আমাদের একটা সময় আমরা প্রিন্ট করতাম নর্মাল প্রিন্ট 2 টাকায়, কিন্তু এখন সেটা 8 টাকা হয়ে গেছে। হ্যাঁ, সো হিউজ ডিফারেন্স। কেন হচ্ছে? কারণ আমাদের দেশে পাটকলগুলো কিন্তু বন্ধ করে দেয়া। সো পাটকল ছাড়া তো স্বাভাবিকভাবে কাগজ উৎপাদন হয় না। সো মোস্ট অফ দ্য টাইম আমাদের কাগজ ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে। সো দিস ইজ ওয়াই উই আর অ্যাকচুয়ালি স্পেন্ডিং মাচ মোর মানি দ্যান এক্সপেক্টেড। ওকে, আমরা হয়তো বা যে একটা ক্যালকুলেশন থাকে যে আমি এই খাতে আমি একটুকু মানে স্পেন্ড করবো, দেখা যায় আরও বেশি লাগে জাস্ট ডিউ টু ডলার ক্রাইসিস। এই যে আমি ডলার ক্রাইসিসটা জিজ্ঞেস করলাম, আপনারা কেউ হয়তো বা কিছু জানেন, কেউ জানেন না। সো তার মানে কি এটার জন্য আপনার রিসার্চ করতে হবে, এটা আপনি কিন্তু র্যান্ডমলি এটা নিয়ে ডিসকাস করতে পারবেন না। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনফরমেটিভ প্যারাগ্রাফ, ইনফরমেটিভ রাইটিং। যখনই আপনার এমন একটা টপিক আসবে যে টপিক সম্পর্কে আপনি নিজের কোনো প্রিভিয়াস নলেজ ইউজ করতে পারবেন না, অ্যান্ড ওয়েন ইট রিকোয়ার্স সাম রিসার্চ, so obviously it must be an informative paragraph. Second one is cause and effect. Cause and effect মানে কি বলেন তো? কারণ এবং প্রভাব। So if I say that causes of global warming and effects of global warming, গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে এবং এটার কারণে কি কি ঘটছে আসলে, what's the effect, what's the impact of this global warming, গ্লোবাল ওয়ার্মিং এখন কি হচ্ছে, এই মুহূর্তে রেজাল্টটা কি, বেসিক্যালি এটা হতে পারে। থার্ড ওয়ান, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। এটা কি? কম্প্যারিজন করছি, যেমন আমরা লাস্ট ক্লাসে যে ব্রেইনস্টর্ম করেছি ওইটা কিন্তু অন কাইন্ড অফ কম্প্যারিজন ছিল। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট ইন ক্লাস, বিটুইন ইন ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস। সো সেটা কিন্তু অন কাইন্ড অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ছিল। কম্পেয়ার কেন করে? কম্পেয়ার করে সিমিলারিটিস, যেমন আপনার সাথে আমার একটা সিমিলারিটিস থাকতে পারে, বোথ অফ আস আর লাইক ইংলিশ স্টুডেন্টস, হতে পারে না? সেটা একটা সিমিলারিটিস। আবার ডিফারেন্স কি? ইউর স্টুডেন্ট, আই এম টিচার, সো এইটা হচ্ছে ডিফারেন্স। সো এই জিনিসটা হতে পারে। সো আমরা চাইলে যে কোনো কিছু কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারি। একটা জিনিসের ডিসঅ্যাডভান্টেজেস থাকতে পারে, অ্যাডভান্টেজেস থাকতে পারে, প্রোজ অ্যান্ড কনস থাকতে পারে। প্রোজ অ্যান্ড কনস মানে হচ্ছে সুবিধা অসুবিধা, মেরিটস অ্যান্ড ডিমেরিটস থাকতে পারে। আমি কিন্তু একই জিনিস বারবার সিনোনিম ইউজ করছি, ঠিক আছে? অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, মেরিটস, ডিমেরিটস, প্রোজ অ্যান্ড কনস, এরপর এরকম আরও অনেক বাড়তে পারে, ঠিক আছে? তার মানে যে কোনো জিনিসেরই আমি চাইলে হয়তো বা এখন এক্সাম্পল দিতে পারি বা একটা টপিক দিতে পারি। ফর এক্সাম্পল what should I say, like difference between English department and BBA department, হতে পারে না? তখন সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ, এখানেও কিন্তু আপনি আপনার প্রিভিয়াস নলেজ ইউজ করলেই হবে না, আপনার একটু রিসার্চ করতে হবে, তাই না? যে ইংলিশ ডিপার্টমেন্টে কী কী করানো হয় বা এটার মাধ্যমে কী কী ক্যারিয়ার অ্যাসপেক্ট আছে, বিবিএর আবার কী কী ক্যারিয়ার অ্যাসপেক্ট আছে, বিবিএতে কী কী কোর্স করানো হয়, what are the professional benefits you will get after completing BBA or English. So these are the facts you have to tell. এটা বানিয়ে লেখা না যে না ইংলিশ লিটারেচার পড়তে ভালো লাগে তাই এটার বেনিফিটস অনেক, নট লাইক দ্যাট। ওকে, ওইটা আপনি লিখতে পারেন ন্যারেটিভ ওয়ানে, মজা করে লিখতেই পারেন, বাট নট ইন এক্সপোজিটরি টাইপ অফ প্যারাগ্রাফ। আরেক another one kind of paragraph which you mostly get, that is problem and solution. হ্যাঁ, that traffic jam, for example, unemployment problem. Okay, you have to talk about the unemployment problem in Bangladesh, মানে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা নিয়ে আপনি লিখছেন, এটা সলিউশন কি? সো সেটাও কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ ইনফরমেটিভ টাইপ, এক্সপোজিটরি টাইপ। এখানে আপনি চাইলেই যা খুশি তাই লিখতে পারবেন না, ইউ নিড টু প্রোভাইড আ সলিড স্ট্যাটিস্টিক্স that how many young graduates are being unemployed every year. হ্যাঁ, এভরি ইয়ারে আপনার কতজন মানুষ বেকার হচ্ছে, কতজন অ্যাকচুয়ালি ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার কতজন মানুষ চাকরি পাচ্ছে। সো তার মানে কি আপনার পুরো টোটাল একটা স্ট্যাটিস্টিক্স লাগবে। আপনি এমনি র্যান্ডমলি লিখতে পারেন কিন্তু ইট উড নট বি দ্যাট মাচ ভ্যালিড as much as a authentic information would get the validity, ঠিক আছে? So this is actually informative. Okay, expository. next হচ্ছে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে
সরি একটা জিনিসকে স্কিপ করলাম, হ্যাঁ, দিস প্যারাগ্রাফ ফোকাসেস অন ফ্যাক্টস অ্যান্ড অ্যাভয়েড সাউন্ডিং জাজমেন্টাল, মানে এখানে আপনার জাজমেন্ট বা আপনার নিজের লেখার নিজের কোনো অপিনিয়ন এখানে জানতে চায় না, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। Expository type of paragraph, it never requires your personal opinion, what do you think, something like that. But now what is that is argumentative or persuasive paragraph. Persuasive paragraph আর argumentative এর মধ্যে পার্থক্যটা হচ্ছে persuasive ওয়ার্ডটা আসছে হলো persuasive, এই ওয়ার্ডটা আসছে persuade থেকে। persuade মানে বুঝেন? Do you know this word? persuade মানে হচ্ছে হলো প্ররোচনা করা, প্ররোচনা। বাংলাটা শুনছেন নাকি এটাও নতুন? হ্যাঁ, আর আমরা যেটা মাঝে মাঝে পারসুয়েশনটাকে বলি ইন বাংলা, নট ইন বাংলা না, ইন বাংলাদেশ উই ডু দ্যাট ইউজ দিস টার্ম ইমোশনাল ব্ল্যাকমেল। ঠিক আছে, ইমোশনাল ব্ল্যাকমেল, ও আচ্ছা ইমোশনাল ব্ল্যাকমেল করছে, বাট বেসিকলি আমরা যেটা করি কনভিন্স পিপল। ঠিক আছে, আমি আপনাকে যদি একটা কোনো কিছুতে কনভিন্স করি, সেটা আমার কীভাবে করা উচিত? অ্যাজ এ হিউম্যান বিং আই শুড কনভিন্স ইউ লজিক্যালি, নট ইমোশনালি। বাট আমি যদি ইমোশনালি করি যে হ্যাঁ তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, তাহলে এটা কি? এটা ইমোশনাল একটা ব্ল্যাকমেল। এখানে আপনার কোনো লজিক কাজ করছে না। বাট ওয়েন ইউ আর আর্গুইং উইথ পিপল উইথ সাম লজিক্যাল অর র্যাশনালিটি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর্গুমেন্টেটিভ টাইপ প্যারাগ্রাফ। ওই দিন আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম ক্লাসে যে আমাদের গ্রাম বাংলায় আর্গুমেন্টেশন, আমরা যে বলি না ডিবেট করছি, আর্গুমেন্টেশন করছি, আর্গুও করছি মানুষের সাথে, বাংলাদেশি পিপল ডাজ নট লাইক টু don't like to argue with people, they rather like to do this কাজ্জা। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায় এটা আমরা বলি কাজ্জা লাগছে। হ্যাঁ, কাজ্জা মানে ঝগড়া। ঝগড়াতে কেউ কারোর সাথে কোনো লজিক্যাল আর্গুমেন্ট করে না, দেখবেন মোস্ট অফ দ্য টাইম তারা ইমোশনালি একজন একজনকে পারসুয়েট করতে চায়। ঠিক আছে, একটা গ্রুপ, আমি যদি এখন একটা পয়েন্ট অফ ভিউ দিই, আপনারা দুইজন দুটো গ্রুপ হয়ে গেলেন ধরলেন, সাপোজ দিস গ্রুপ উইল গো টু মতিঝিল অ্যান্ড দিস গ্রুপ উইল গো টু মোহাম্মদপুর। এখন ওরা চাবে যে আপনাদেরকে মতিঝিলে নিয়ে যেতে, আপনারা চাইবেন তাদেরকে মোহাম্মদপুরে নিয়ে যেতে। এখন আপনারা যদি ইমোশনালি না লজিক্যালি করেন, তাহলে আপনারা বলবেন যে এই দিক দিয়ে মোহাম্মদপুর যাওয়া সহজ, আর তারা বলবে মিরপুর যাওয়াটা সহজ কারণ কনভিনিয়েন্স আছে বা ট্রান্সপোর্ট অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে লজিক্যাল রিজন। কিন্তু ওরা যদি বলে, এখন যদি ইমোশনালি কনভিন্স করতে চায়, তাহলে তারা বলবে যে তোরা যদি আমাদের সাথে মিরপুর না যাস, তোদের সাথে আমার নেক্সট টাইম থেকে কোনো কথা নেই, সব জায়গা থেকে ব্লক দিয়ে দিলাম। ঠিক আছে, সো দিস ইজ হাউ পিপল নেগোশিয়েট উইথ ইচ আদার, both emotionally and logically sometimes, but most of the time তারা কী করে, ইমোশনালি যদি বায়াস করে ফেলতে পারে তারা খুব পছন্দ করে যে ইমোশনালি বায়াসড হয়ে গেছে, বাট লজিক্যালি কিন্তু কাউকে চিন্তা করার সুযোগ দেয় না। হ্যাঁ, এখন আমাদের আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফে কী হয় অ্যাকচুয়ালি? আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফে ইউ উইল প্রেজেন্ট ইউর পয়েন্ট অফ ভিউ। ফর এক্সাম্পল, মিরপুর ইজ মাচ কনভিনিয়েন্ট টু ট্রাভেল ফ্রম বনানী রাদার দ্যান মোহাম্মদপুর বিকজ ইটস টু ফার। হ্যাঁ, এটা হচ্ছে আপনি এক্সাম্পল দেখালেন। এক্সাম্পল কি? যে এখানে কমিউট সার্ভিসটা ভালো, পরে টাইমটা কম লাগবে। সো দিজ আর দ্য র্যাশনালিটিস ইউ আর প্রোভাইডিং। ওকে, আপনার মতে যারা মোহাম্মদপুরের কথা বলছিলাম, মোহাম্মদপুর তাহলে বলবেন যে না এদিক থেকে যাওয়াটা সহজ, আগারগাঁও হয়ে আমি সামহাও এটা ইজিলি মোহাম্মদপুরে চলে যেতে পারবো, শ্যামলী হয়ে মোহাম্মদপুর যেতে পারবো, বা ওখানে চাইলে আমি মোহাম্মদপুর থেকে ধানমন্ডিও যেতে পারি। সো তার মানে কি আপনি কিছু র্যাশনাল রিজনগুলো দিচ্ছেন। আপনি এমন না যে না এটা যেতে ভালো লাগে বা জায়গাটা অনেক সুন্দর, ইটস নট লাইক দ্যাট। ওকে, সো both of the groups will present the views but not argue with each other that you have to believe or you need to agree with me. It's not like that. We will present the views, we will present the examples, we will provide all the authentic examples, and other group will think about it that whether it is correct or not. ঠিক আছে, আমরা আমাদের সামনে কিন্তু অনেক ধরনের পয়েন্ট অফ ভিউ আসে, কিন্তু আমরা চিন্তা করি যে এটা কি আসলে সঠিক কি সঠিক না। তার মানে কি, ইউ মাস্ট হ্যাভ আ সেকেন্ড অপিনিয়ন, ইউ মাস্ট হ্যাভ সাম রুম টু থিঙ্ক অ্যাবাউট। কিছু রুম দরকার, কিছু জায়গা স্পেস থাকা দরকার যে না আমাকে একটু চিন্তা করতে দেন, ইমোশনালি কনভিন্স না করে।
ঠিক আছে, যে ঠিক আছে আমি দেখি আসলে মোহাম্মদপুর আসলে এখান থেকে যাওয়াটা সহজ হয় কিনা। তার মানে কি, যখন আপনি তাদের ভিউগুলো শুনলেন বা তাদের যে এক্সাম্পলগুলো শুনলেন, তখন আপনি চিন্তা করা শুনুন, রিথিঙ্কিং করার একটা অপশন থাকে। দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট আর্গুমেন্টেটিভ ওয়ান্টস ইউ টু ডু। আর্গুমেন্টেটিভে আপনি প্রেজেন্ট করবেন, আপনি বলবেন যে হ্যাঁ আপনি চাইলে মোহাম্মদপুরেও যেতে পারেন, বাট আই থিঙ্ক গোয়িং টু মিরপুর ইজ মাচ মোর কনভিনিয়েন্ট দ্যান গোয়িং টু মোহাম্মদপুর। এবং অলরেডি আপনি এক্সাম্পল দিয়ে দিয়েছেন বা আপনি রিজন বলে দিয়েছেন। তখন আদার গ্রুপ উইল থিঙ্ক অ্যাবাউট ওকে লেট মি জাস্ট রিকনসিডার দ্য ফ্যাক্ট। ওকে, সো তার মানে কি, এখানে কিন্তু এমন না যে কাউকে গলা ধরে বলা যে ইউ হ্যাভ টু গো, ইউ মাস্ট গো উইথ আস, নট লাইক দ্যাট। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট আর্গুমেন্টেটিভ ওয়ান্স শুড বি, বাট মেনি পিপল অ্যাকচুয়ালি কাইন্ড অফ গেট দিস মিসআন্ডারস্ট্যান্ডিং দ্যাট যে এটা মনে হয় এইভাবে না, আমাকে ইমোশনালি কনভিন্স করতে হবে। ইটস নট লাইক দ্যাট। ইমোশনালি কনভিন্স আপনি আপনার রিয়েল লাইফে করতে পারেন, বাট নট ইন রাইটিং। রাইটিংয়ে ইউ অবভিয়াসলি মাস্ট প্রোভাইড দ্য লজিক্যাল রিজনস। লজিক্যাল রিজনসটা কী, এবং সেই লজিক্যাল রিজনে শুধু এমন না যে আপনার প্রিভিয়াস নলেজ ইউজ করবেন, আপনি আরও পারলে স্ট্যাটিস্টিক্স দেখান। ঠিক আছে, যে স্ট্যাটিস্টিক্স দেখান যে অ্যাকর্ডিং টু দিস ফাইন্ডিংস উই গট সো মেনি কমিউট, সো মেনি ট্রান্সপোর্টস ফর মিরপুর রাদার দ্যান মোহাম্মদপুর। তার মানে কি, আপনি একটা অথেন্টিক সোর্সে ইনফরমেশান দিচ্ছেন, জাস্ট আউট অফ র্যান্ডমলি কিছু বলছেন না। ঠিক আছে, জেনারেলি মানুষ তখনই ফ্যাক্টটা বিশ্বাস করে যখন ওই ফ্যাক্টটা একটা অথেন্টিক সোর্স থেকে আসে। আদারওয়াইজ যেমন আপনারা কি অনলাইন পোর্টালে অনেক নিউজ হয়, আর নর্মাল ডেইলি যে আমাদের ন্যাশনাল যে নিউজ পেপার সেখানেও কিন্তু নিউজ হয়। আমরা কোনটা বেশি বিশ্বাস করতে চাই? আমরা কিন্তু ন্যাশনাল, যেটা অনেক বছর ধরে নিউজ ব্রডকাস্ট করছে, সেগুলোই কিন্তু আমরা সাধারণত বিশ্বাস করতে চাই। অনলাইন পোর্টাল হলে আমরা মোস্ট অফ দ্য টাইম উই থিঙ্ক দ্যাট দোজ আর ফলস নিউজ। কেন? কারণ ওই যে সোর্সটা কিন্তু অথেন্টিক না। ওরা হয়তো 2 দিন হয়েছে পোর্টাল ওপেন করছে, পোর্টাল ওপেন করতেই তারা উল্টাপাল্টা নিউজ দিচ্ছে, সো সেটা অবশ্যই আমরা বিশ্বাস করব না। আমরা যখনই কোনো কিছু বিশ্বাস করতে চাই, তখন আমরা সোর্স অফ নিউজ অলসো আমরা ভেরিফাই করা ট্রাই করি। ইজ ইট ট্রু অর নট? করি কি? নাকি র্যান্ডমলি যা বলে সব বিশ্বাস করি? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব, একটা কথা আছে। এই কথাটা অনেকে যখন বলে, তখন আমরা সবার কথা বিশ্বাস করে ফেলে। সো দিস ইজ দ্য আসামি কাঠগড়ায় গিয়েও কিন্তু বলে সে সত্য কথা বলবে, বাট আলটিমেটলি কি সত্য কথা বলে? নো। So you have to verify with all those what do you say, witnesses and also the proofs. যে প্রুফসগুলো আপনি পাবেন, সেই প্রুফসের সাথে আপনি ম্যাচ করাবেন তার স্টেটমেন্টগুলো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য আপনাদের আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ বলেন, পারসুয়েসিভ প্যারাগ্রাফ বলেন, আপনাদের মাথায় থাকতে হবে যে আই নিড টু প্রেজেন্ট অল অফ মাই ভিউজ, অল অফ মাই opinions, obviously with from the authentic sources. I will refer all the authentic sources, otherwise your writing would not be valid. Validity বুঝুন তো, ভ্যালিডটা হবে না। হয়তো বলতে পারেন যে এক্সামে আমার এত রিসার্চ কর, এক্সামে আপনাদের রিসার্চ করার এত অপশন থাকবেও না, টু বি অনেস্ট। বাট ওয়েন ইউ আর গোয়িং টু রাইট আ রিসার্চ আর্টিকেল, ওয়েন ইউ আর গোয়িং টু পাবলিশ আ পার্টিকুলার আর্টিকেল ইন জার্নাল, ইউ মাস্ট রিট্রিভ দ্য ইনফরমেশন ফ্রম অথেন্টিক রিসোর্সেস। ওকে, এটা এমন না যে আমি শুধু আজকের জন্য বা এই কোর্সের জন্য রাইটিং করাচ্ছি, এমন না। ইটস ফর লং টার্ম গোল। সো ইউ নিড টু নো হোয়াট ইজ আর্গুমেন্টেটিভ, হাউ উড উই অ্যাকচুয়ালি রাইট দিস কাইন্ড অফ আর্গুমেন্টেটিভ ওয়ান। ক্লিয়ার? এনি কনফিউশন? সত্যি? ওকে, হ্যাভ ইউ চোজেন দ্য বুক সো ফার? সবাই পড়েছেন? আমি তো লিস্ট দিয়েছি। লিস্ট আমি গ্রুপে দিয়েছি।